আসসালামু আলাইকুম। অভিনন্দন আবার গল্পে। আমাদের আজকে নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার ৭ম পর্ব। তখন সকাল। সারাদিন মতি মুখ ভারী করিয়া রহিল। কুমুদ তাহাকে একবারও ডাকিল না। বেলা পড়িয়া আসিতে মতির বুক ফুলিয়া কাঁপিয়া উঠিতে লাগিল। এ কি অবহেলা কুমুদের! গয়নার জন্যে কত কষ্ট হইয়াছে তার মনে। ডাকিয়া দুটি মিষ্টি কথা পর্যন্ত সে তাকে বলিল না। দোষ স্বীকার করিয়া একটি চুমু দিলেই সে তো ক্ষমা করিয়া ফেলিত। হয়তো হার্টের জন্যে এতটুকু দুঃখ আর তার থাকিত না। সন্ধ্যার খানিক আগে কুমুদ হঠাৎ ঘর ছাড়িয়া বাহির হইয়া আসিল। কলের নিচে মাথাটা পাতিয়া দিয়া মতিকে বলিল, বেড়াতে যাবে তো? কাপড় পরে নাও। মতি রোয়াকে তার সাধের টেবিল ল্যাম্পটি সাফ করিতেছিল। কথা বলিল না, শুধু সেটটা নিচে পড়িয়া ভাঙিয়া গেল। মাথা মুছিতে মুছিতে কুমুদ আবার বলিল, কাপড় পরে নিতে বললাম যে মতি। মতি সজল সুরে বলিল, আমি যাব না, চলো থিয়েটার দেখাবো। না বলিয়া মতি ঘরে গিয়া শুইয়া পড়িল। কিন্তু কুমুদের কাছে তাহার অভিমান টিকিবার নয়। সাজিয়া গুজিয়া কুমুদের সঙ্গে মতিকে থিয়েটারে যাইতে হইল। সেইখানে স্টেজে যখন মাতাল যোগেশ সাজানো বাগান শুকিয়ে গেল বলিয়া মতির বুকে কান্না ঠেলিয়া তুলিতেছে, কুমুদ তাকে খবরটা জানাইল। এখানে চাকরি পেয়েছি মতি। মতি মুখ ফিরিয়া বলল, কি বললে? এই থিয়েটারে চাকরি পেয়েছি, 100 টাকা মাইনে দেবে। যোগেশের সাজানো বাগানের শোক পলকে মতির কাছে মিথ্যা হইয়া গেল। সে রুদ্রশ্বাসে বলিল, তুমি এখানে পাঠ করবে? কবে করবে? এই নাটকের পরে যে নাটকটা হবে তাতে। তারপর আর মতির মনে এতটুকু ব্যথা বা আফসোস থাকে না। সব কুমুদের ছল। হোটেলের বন্ধুদের আনা, ম্যানেজারকে ঠকানো, জয়ার সঙ্গে মাখামাখি, হার বিক্রি করা, সব কুমুদ তাকে পরীক্ষা করার জন্য করিয়াছে। ওসব খেলা কুমুদের এতদিন মজা করিতেছিল তাকে লইয়া। এবার কুমুদ তাকে ঘিরিয়া তার কল্পনার স্বর্গটি রচনা করিয়া দিবে। আলোকোজ্জ্বল স্টেজের দিকে চাহিয়া যোগেশকে মতি আর দেখিতে পায় না। দেখে রাজপুত্র প্রবীরের বেশে কুমুদকে। সুখে গর্বে মন ভরিয়া ওঠে মতির। বাড়ি ফিরিয়া জয়াকে খবরটা শোনাইতে মতির তর সয় না। জয়া শুনিয়া বলে, এরকম চাকরি তো নিচ্ছে আর ছাড়ছে, কমাস টিকে থাকে দেখ। এক কাজ করিস মতি, কুমুদকে লুকিয়ে কিছু টাকা জমাস। মনে মনে মতি তা করিতে অস্বীকার করে। লুকাইয়া টাকা জমাবে না কচু, কি দরকার? টাকার জন্য কুমুদের যে কোনো দিনই আটকাইবে না। এখন হইতে মতির তাহাতে অক্ষুণ্ণ বিশ্বাস। সাজ খুলিতে খুলিতে উত্তেজনায় মতির চোখ জল জল করে। সে বোধ করে একটা অভূতপূর্ণ বেপরোয়া ভাব। কিসের হিসাব, ভাবনা কিসের? কে তোয়াক্কা রাখে কবে কিসে কি সুবিধা অসুবিধা হইতে পারে? কি প্রভেদ গয়না থাকায় আর না থাকায়! কুমুদের যেমন তুলনা নাই, কুমুদের মতামতগুলিও তেমনি অতুলনীয়। তেজের সঙ্গে টাকা পয়সা রীতিনীতি লইয়া ছিনিমিনি খেলার চেয়ে আর কিসে বেশি মজা? তারপর যা হয় হইবে। কুমুদের বুকে মতি ঝাঁপাইয়া পড়ে, আহ্লাদে গলিয়া গিয়া বলে, ওগো শোনো, নাচ গান শেখাবে আমায়? আজ যেমন নাচছিল, ঘরে খিল দিয়ে তোমার সামনে নাচবো। বলে, রোজ থিয়েটার দেখিও, রোজ বিকেল বিকেল রেঁধে রেখে চলে যাব। বলে, বেচে দেবে তো দাও না, সব গয়না বেচে দাও, ফুর্তি করি টাকাগুলো নিয়ে। ইস, কি নেশা দায়িত্বহীনতার, গা ভাসানোর কি মাদকতা! এই তো সেদিন বিবাহ হইয়াছে মতির, গাউদিয়ার গেও মেয়ে মতি। এর মধ্যে কুমুদের রোগটার মধ্যে সংক্রমিত হইয়া গেল। তবে একথা সত্য যে বিবাহ বেশি দিনের না থাক,
সম্পর্ক কুমুদের সঙ্গে তার অনেক দিনের। তালপুকুরের ধারে সাপে কামড় দেওয়ার দিন হইতে ভিনদেশি এই কাছপোকা গায়ের তেলাপোকাটিকে সম্মোহন করিয়া আসিতেছে। কুমুদ খুশি হইয়া বলে, আজ তুমি যে এমন মতি। মতি বলে, বিন্দেশুদায় আজকে তুমি এমন কেন রাই? অধর কোণে দেখছি হাসি, শ্যাম তো কাছে নাই। কুমুদ বলে, মানে কি হলো? মতি বলে, বলি গো বলি। রায় কহিলেন, ওলো বিন্দে, চোখে মাথা খেলি, ওই চেয়ে দেখ কদম তলে আমরা গলা গলি। কুমুদ আবার বলিল, মানে কি হলো? মানে আনন্দের নেশায় এতটুকু গেও মেয়ে ছড়া বলিয়াছে, তারও মানে চাই? মানে তো মতি জানে না। অপ্রতিভব হইয়া সে মুখ লুকায়। দিন 15 পরে নতুন নাটক আরম্ভ হইল। পরপর 3 রাত্রি মতি অভিনয় দেখিতে গেল। জয়াকে অনেক সাধ্য সাধনা করিয়াও একদিনের জন্য কুমুদের অভিনয় দেখাইতে লইয়া যাইতে পারিল না। কেবল বনবিহারী জয়াকে লুকাইয়া একদিন দেখিয়া আসিল। চুপি চুপি মতির কাছে প্রশংসা করিয়া বলিল যে অ্যাক্ট করার প্রতিভা আছে কুমুদের। অভিনয় না থাকিলে দুপুরে অথবা সন্ধ্যায় কুমুদের রিহার্সাল দিতে যায়। কুমুদ না থাকিলে রাত্রে জয়া মতির কাছে শোয়। ভোরে মতির ঘুম ভাঙে না। কুমুদ বাড়ি আসিয়া মুখের প্যান্ট তুলিতে তুলিতে একবার তাকে ডাকে, স্নান করিয়া আসিয়া একবার ডাকে, আরও অনেক পরে মতে উঠে। কুমুদকে চা করিয়া দেয় জয়াই। অনেক কিছুই করে জয়া মতির জন্যে, তবু অনেক বিষয়ে পর হইয়া থাকে। এমনইভাবে কাটিতে লাগিল মতির। ঘরের কাজ করিয়া, থিয়েটার বায়োস্কোপ দেখিয়া, বেপরোয়া ফুর্তি ও গাও দেওয়ার জন্য মনোবেদনায়, আর জয়াকে কখনো ঈর্ষা করিয়া, কখনো ভালোবাসিয়া। জয়ার কাছে একটু লেখাপড়া শিখিতেও আরম্ভ করিয়াছে। যে নাটকে কুমুদ পার্ট বলে 7 দিনের চেষ্টায় সেখানা মতে পড়িয়াও ফেলিল। মনে আবার আকাশস্পর্শী আশার সঞ্চার হইয়াছে। কত কি কল্পনা করে মতি। গাউদিয়ার সেই পুরানো কল্পনার স্থানে নবনব কল্পনার আবির্ভাব ঘটিয়াছে। তাছাড়া এতদিনে আবার যেন নতুন করিয়া কুমুদকে সে ভালোবাসিতে শুরু করিয়াছে। মনে হয় এই যেন আসল ভালোবাসা। গাউদিয়ার তালবনের ছায়ায় শুধু ছিল খেলা। এতদিনে রোমাঞ্চকর গাঢ় প্রেমের সম্ভাবনা আসিয়াছে। মাঝখানে কি হইয়াছিল মতির? মনটা কি তার অবসন্ন হইয়া গিয়াছিল? কই, কুমুদের চুম্বনে এমন অনির্বচনের অসহ্য পুলক জাগিত না? যেন কষ্ট হইত, ভালো লাগিত না। বসন্তকালে এবার কি জীবনে প্রথম বসন্ত আসিল মতির। কুমুদ যখন বই পড়ে, কাজের ফাঁকে বারবার তাহার মুখের দিকে চাহিয়া থাকিতে পারিয়াই কত সুখ হয় মতির। কুমুদ যখন বাহিরে থাকে, তখন দেহে মনে অকারণে কি এক অভিনব পুলক প্রবাহ অবিরাম বহিয়া যায়। শিথিল অবসন্ন ভঙ্গিতে বসিয়া থাকিতে যেমন ভালো লাগে, তেমনি ভালো লাগে চলাফেরা, হাত পা নাড়ার কাজ। বাসন মাজার মধ্যেও যেন রসের সন্ধান মেলে। এই ক্ষুদ্র পৃথিবীর সমস্ত দৃশ্যে যেন সুধা ছড়ানো আছে। জয়া বলে, কি রে, কি হয়েছে তোর? চাহনি যেন কেমন কেমন, থেকে থেকে এলিয়ে পড়িস, গদগদ কথা বলিস, ব্যাপারখানা কি? কি হইয়াছে মতে নিজেই কি তা জানে? মোরের মতো একটু মাথা নাড়ে। জয়া হাসিয়া বলে, তোকে চইতে পেয়েছে, কাব্য লেগেছে তোর মতি। তখন গেও মেয়ে মতি জয়াকে কি একটা বুঝাইতে চাহিয়া বলে, মনটা উড়ু উড়ু করছে দিদি। তাকে চইতে পাওয়া বলে। জয়া একটু গম্ভীর হইয়া যায়। এক প্রকার নতুন দৃষ্টিতে সে যেন বিশেষ মনোযোগ সহকারে তাকায় মতির দিকে। মতি একটু অস্বস্তি বোধ করিয়া বলে, তোমার ক বছর বিয়ে হয়েছে দিদি? 2 বছর।
মোটে? অনেক বয়সে বিয়ে হয়েছে বলো? তোর তুলনায় অনেক বই কি। চল তো মতি, তোর ঘরে যাই, কটা কথা জিজ্ঞেস করব। কুমুদ কোথায় কিভাবে মতিকে আবিষ্কার করিয়াছিল সে কথা জানিতে জয়া কখনো কৌতূহল দেখায় নাই। আজ মতিকে খুঁটিয়া খুঁটিয়া অনেক কথা জিজ্ঞাসা করিল, প্রায় সব কথাই। গভীর ও গোপন যেসব কথা কারো কাছে কোনোদিন প্রকাশ করা চলিতে পারে বলিয়া মতি ভাবিতেও পারে নাই। এতকাল পরে হঠাৎ জয়ার সমস্ত জানিবার আগ্রহ দেখিয়া মতি আশ্চর্য হইয়া গেল। সংক্ষেপে রাখিয়া ঢাকিয়া সে বলিবে জয়া তাও করিতে দিল না। সত্যর উপর আরো কিছু বাড়াইয়া বলিলেই সে যেন খুশি হয়। তারপর জয়া বলিল, তবে তো কুমুদ তোকে সত্যিই ভালোবাসে মতি। এমন করে এ কথা বলিবার মানে? কুমুদ তাকে ভালোবাসে না তাই ভাবিয়াছিল নাকি জয়া? মতি সগর্বে জয়ার দিকে তাকায়। ভুল তো ভাঙিল তোমার। কুমুদের অনেক দিনের বন্ধু, আর মতির সঙ্গে চালাকি করিতে আসিও না। কুমুদ শেষে তোকে ভালোবাসল মতি? জয়া বলে। মতি আহত হইয়া জবাব দেয়, বাসবে না তো কি? আমি ওর কত জন্মের বউ তা জানো? তাও জানিস মতি? জন্মে জন্মে তুই ওর বউ ছিলি। তুই অবাক করেছিস মতি। রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি, নাচ গান দিয়ে কেউ যাকে বাঁধতে পারেনি তাকে তুই কাবু করলি। এক ফোঁটা মেয়ে, কম তো নোস তুই। কেউকে বাঁধতে পারেনি দিদি। সে কে চেনো? চিনি, তোকে বলবো না। বলো না দিদি, বলো, পায়ে পড়ি বলো। জয়া মৃদু বিপন্ন সুরে বলিল, বলে তোকে একটু কষ্ট দিতে সত্যি ইচ্ছা হচ্ছে মতি, তবু বলবো না। কি করবি শুনে? তারা সবকে কোথায় ছিটকে পড়েছে, কে কি অবস্থায় আছে কিছুই ঠিক নেই। তাছাড়া তোর ভয় কি মতি? কেউ আর পারে না ছিনিয়ে নিতে। ফিরে গিয়েছিল একবার, চলে এসে তোর জন্য আবার ফিরে গিয়েছিল গাওদিয়ায়। জয়ার ভাব দেখিয়া মনে মনে বড় ভয় পায় মতি। হঠাৎ কি হইল জয়ার? কুমুদকে যারা বাঁধিতে পারে নাই, জয়াও কি তাদের একজন নাকি? তা যদি হয় তবে তো বড় কষ্ট জয়ার মনে। তাকে লইয়া কোন বুদ্ধিতে কুমুদ এখানে জয়ার সঙ্গে একত্রে বাস করিতে আসিয়াছিল? জয়ার জন্যে ক্রমে ক্রমে মতির মন মমতায় ভরিয়া যায়। হিংসার চেয়ে সমবেদনায় সে বেশি বোধ করে। কদিনের মধ্যেই মতি বুঝিতে পারে জয়ার যা হইয়াছে তা সাময়িক নয়। সে যেন স্থায়ীভাবেই মুজরাইয়া গিয়াছে, কাজে যেন উৎসাহ পায় না। প্রতিভাবান স্বামীর সুখ সুবিধা ও আরামের ব্যবস্থা করিতে সবসময় বেকুল হইয়া থাকে না। ব্রুকুঞ্চিত করিয়া কি যেন একটা দুর্বোধ্য ব্যাপার বুঝিবার চেষ্টায় ব্যাকুল হয়। মাঝে মাঝে মতে টের পায় কুমুদ ও তার মধ্যে প্রকাশ্যে কথা ও ভাবের আদান প্রদানগুলি জয়ার নিবিড় মনোযোগের সঙ্গে লক্ষ্য করিতেছেন। কি আছে জয়ার মনে? এমন তার নজর দেওয়া কেন? ভয়ে মতির বুক টিপ টিপ করে। অবসর সময়ে কখনো কাজ ফেলিয়াও একটা বড় ক্যানভাসে বনবিহারে তুলি বোলায়। এই ক্যানভাসটিকে জয়া এতদিন গৃহে দেবতার মতো যত্ন করিত। সাবধানতার সীমা ছিল না। এটি নাকি বিক্রির জন্য নয়, লোকের ফরমাশি নয়, প্রতিবার ফরমেশ প্রেরণার মুহূর্তগুলিকে বনবিহারী এতে রং দেয়। একদিন দেশ বিদেশের এক্সিবিশনে ঘুরিয়া ঘুরিয়া এই ছবিটি চিত্রকরকে যশস্বী করিবে। অত সব মতে বোঝে না। সে শুধু জানে সমস্ত ছবির মধ্যে এই ছবিখানা বিশেষ একটা কিছু। শেষ হইয়া গেলেই ছবিখানাকে উপলক্ষ করিয়া বড় বড় ব্যাপার ঘটিতে থাকিবে। দিনের পর দিন জয়া ও বনবিহারীকে ছবিখানার বিষয়ে সে আলোচনা করিতে শুনিয়াছে। কদিন এই আলোচনাতেও জয়ার যেন প্রবৃত্তি ছিল না, অথচ মাঝে মাঝে ঢাকা তুলিয়া
তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে সমাপ্ত প্রায় ছবিখানার দিকে মতি তাহাকে চাহিয়া থাকিতে দেখিয়াছে। জয়ার মতো ঈষৎ স্থূলকায়া এক রমণী কঙ্কালসার এক শিশুকে মাটিতে ফেলিয়া বেকুল আগ্রহে এক পলক সুন্দর দেবশিশুর দিকে হাত বাড়াইয়া আছে। ছবিখানা এই। কোথায় কি অদ্ভুত আছে ছবিটিতে মতির চোখে তো কখনো পড়ে নাই। তবে সেটা নিজের চোখের অপরাধ বলিয়া জানিয়া লইয়াছে। জয়ার কথা কে অবিশ্বাস করিবে যে এরকম ছবি পৃথিবীতে দু চারখানার বেশি নাই। কয়েকদিন পরে সকালবেলা এই ছবিখানায় জয়া ফ্যাস ফ্যাস করিয়া ছিঁড়িয়া ফেলিল। তেমন কাণ্ড জয়ার যেমন মূর্তি মতি কখনো দেখে নাই। কুমুদ বাড়ি ছিল না। বেলা তখন প্রায় 10টা। মতি রান্না প্রায় শেষ করে আনিয়াছিল। জয়া সকাল হইতে ভয়ানক গম্ভীর হইয়াছিল। রাত্রে বোধহয় স্বামীর সঙ্গে তার কলহ হইয়াছে। দু একটা কথা বলিয়া জবাব না পাওয়ায় কথা বলিতে মতির আর সাহস হয় নাই। কিছুক্ষণ আগে ভাত চাপাইয়া জয়া রান্নাঘরের বাহিরে গিয়াছিল। হঠাৎ জয়া ও বনবিহারীর মধ্যে তীক্ষ্ণ কথার আদান প্রদান মতির কানে আসিল। তাড়াতাড়ি বাহির হইয়া মতি দেখিল বিশিষ্ট ছবিখানার সামনে তুলি হাতে আরক্ত মুখে বনবিহারী দাঁড়াইয়া আছে। আদুরে জয়া, তার মুখ লাল, সে থরথর করিয়া কাঁপিতেছে। ফেলে দাও, ফেলে দাও ও ছবি ছুঁড়ে। প্রেরণা, ছবি আঁকতে জানো না, তোমার আবার প্রেরণা। লজ্জা করে না প্রেরণার কথা বলতে? জয়ার গলা রুদ্ধ হইয়া আসিল। বনবিহারীর রাগ চাপিতে চাপিতে বলিল, এতকাল পরে এসব বলছো যে জয়া? এতদিন অন্ধ হয়েছিলাম, মুখেই যে তুমি বিশ্বজয় করতে পারো। বড় বড় কথা বলে ভুলিয়েছিলে আমায়। তুমি ঠক, জোচ্চোর। বনবিহারী ভীরু, একথা সহ্য করিবার মতো ভীরু নয়। সে বলিল, তা হতে পারে। এতদিন যদি অন্ধ হয়েছিলে, আজ দিব্যদৃষ্টি পেলে কোথায়? কে চোখ খুলে দিল শুনি? কুমুদ নাকি? তারপরেই জয়ার বাটিতে ক্যানভাসখানা ফালা হইয়া গেল। কিছুক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া বনবিহারী ঘরে ঢুকিয়া জামাটি হাতে করিয়া বাড়ির বাহির হইয়া গেল। জয়া ঘরে ঢুকিয়া বন্ধ করিল দরজা। বাটিখানা তুলিবার সময় জয়ার বোধহয় হাত কাটিয়াছিল। কয়েক ফোঁটা তাজা রক্ত রোয়াকে পড়িয়া রহিল। এসব কি ভীষণ দুর্ভূত ব্যাপার! মাথা খারাপ হয়ে গেল নাকি জয়ার? বাকি রান্নামতি সেদিন রাঁধিতে পারিল না। অনেকক্ষণ পরে জয়ার ঘরের দরজায় আস্তে আস্তে ধাক্কা দিয়া সে মৃদুস্বরে জয়াকে ডাকিল। বার কয়েক ডাকাডাকি করিতে ভিতর হইতে জয়া বলিল, যা মতি যা, বিরক্ত করিস না আমাকে। কুমুদ ফেরা পর্যন্ত জয়া চুপ করিয়া ঘরে বসিয়া রহিল। সে বড় বিপন্ন বোধ করিতেছিল। এসব জটিল খাপছাড়া ব্যাপার সে বুঝিতে পারে না। স্বামী স্ত্রীর কলহ খুবই স্বাভাবিক, কিন্তু এ কোন দেশে কলহ? জয়া যা বলিল, বনবিহারী যা বলিল, কি তার মানে? মতির মনে হইতেছিল এর মধ্যে কোথায় যেন তারও স্থান আছে। একেবারে জয়া ও বনবিহারীর মধ্যে কলহটা সীমাবদ্ধ নয়। কি করিয়াছে সে? কি দোষ তার? কেহ যদি বলিয়া দিত মতিকে। অনেক বেলায় কুমুদ ফিরিয়া আসিল। ঘরে বসাইয়া চাপা গলায় মতি তাহাকে যতখানি পারে গুছাইয়া সব বলিল। কুমুদ বলিল, তাহলে তো সর্বনাশ মতি। মতি ব্যাকুলভাবে বলিল, কিসের সর্বনাশ? কি হয়েছে বলো না বুঝিয়ে আমায়। মাথাটা তো ঘুরতে লেগেছে বাবু আমার। কুমুদ বলিল, পরে বুঝিয়ে বলবো মতি। ভালো করে আমি নিজেই বুঝতে পারছি না কিছু। কি বিশ্রী গরম পড়েছ দেখছ? বাতাস করো দেখি একটু। মতি আজ অত্যন্ত বিচলিত হইয়া পড়িয়াছিল, নতুবা বাতাস করিবার জন্য বলিতে হইত না। ঠান্ডা হইয়া কুমুদ স্নান করিতে গেল। খাওয়া দাওয়ার পর স্নান বিছানায় চিত হইয়া আয়োজন করিল ঘুমের। মতি বলিল, দিদিকে ডাকবে না একবার? এখন?
রেগে দরজা দিয়ে আছে। কে এখন ওকে ঘাটাতে যাবে বাবা? মারতে আসবে আমাকে। যাও খেয়ে এসো। স্নান করিয়া মতি সবে খাইতে বসে আছে। জয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। রান্নাঘরে ঢুকিয়া কলসি হইতে এক গ্লাস জল গড়াইয়া খাইল। মতি ভয়ে ভয়ে বলিল, তোমাদের ঝগড়া হলো কেন দিদি? জয়া বলিল, তুই ছেলে মানুষের মতোই থাক না মতি। তারপর জয়া মতির ঘরে প্রবেশ করিল। মতির আর খাওয়া হইল না। উঠিতে ভয় করে, থালার সামনে থাকাও অসম্ভব। কৌতূহল মতি দমন করিতে পারিল না। উঠিয়া গিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া রহিল। জয়া বলিতেছিল, কুমুদ, এখানে তোমাদের আর থাকা হবে না। 100 টাকা মাইনে পাও, অন্য কোথাও থাকো গিয়ে। সুবিধা মতো বাড়িটারি আজকালকের মধ্যেই দেখে নাও একটা। কুমুদ বিছানায় উঠিয়া বসিয়াছিল। বলিল, বসো না জয়া, বসে কি হলো খুলে বলো সব। জয়া চেয়ারটিতে বসিল। বলিল, বলা বলিতে লাভ নেই কুমুদ, তোমরা না গেলে আমরা চলে যাব, কালের মধ্যেই যাব। কুমুদ শান্তভাবে বলিল, বেশ তো, আমরাই উঠে যাব কাল, সেটা কিছুই কঠিন নয়। কিন্তু কি হয়েছে আমাকে না বললে সে কোন দেশে কথা হবে? তোমাকে বলতে বাধা নেই কুমুদ, না বলে পারবও না। এখনই শুনবে? শোনো। বুঝবে কি না জানি না কুমুদ, তুমি তো জানো আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। হঠাৎ জানতে পেরেছি তা সত্য নয়। কিসে তা জানলে? তোমাদের দেখে কুমুদ। তুমি তো ভালোবাসো মতিকে। কুমুদ মৃদু একটু হাসিয়েই গম্ভীর হইয়া গেল। ঠিক জানি না জয়া, খুব সম্ভব বাসি। আরও কিছুদিন পরে হয়তো সঠিক জানা যাবে। জয়া বলিল, না, তুমিও ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে। কদিন আগে হঠাৎ আমার সন্দেহটা হয়, আগে তো খেয়াল করিনি। তারপর কদিন তোমাদের লক্ষ্য করে আমি বুঝতে পেরেছি প্রেম সম্বন্ধে এতকাল আমার ধারণাই ভুল ছিল। আমি ওকে ভালোবাসিনি, ওর প্রতিভাকে ভালোবেসেছিলাম। কুমুদ, যেদিন এটা বুঝতে পারলাম সেদিনে কি দেখলাম জানো? ওর প্রতিভাও ভুয়ো, সব আমার কল্পনা। তোমার ভুলও তো হতে পারে। জয়ার চোখে জল আসিতেছিল। তার কষ্টের পরিমাণটা সহজেই বোঝা যায়। অল্প একটু সামনে ঝুঁকিয়ে সে বলিল, আর সব বিষয়ে মানুষের ভুল হতে পারে কুমুদ, ভুল ভাঙার বিষয়ে কখনো ভুল হয় না। লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে। কি করে এমন ভুল করলাম? এতকাল মিথ্যার মানুষ স্বর্গ কি করে বজায় রাখলাম? কি আমার আত্মবিশ্বাস ছিল! মনে হতো আমি ভিন্ন জগতে, কেউ আমার মতো ভালোবাসতে পারেনি। আমার ভালোবাসাই সত্যি, আর সকলের ছেলে খেলা। খাঁটি একজন আর্টিস্টের ব্যর্থ জীবনের সঙ্গে নিজের জীবন গেঁথে তার প্রতিভাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে দুঃখের তপস্যা করেছি ভেবে কত আত্মপ্রসাদ ছিল। সকলের ভোঁতা সাধারণ জীবনের কথা ভেবে মনে মনে কত হেসেছি। আমার তৈরি মিথ্যা আমাকে তাই গুরু করে দিল। কি বলো তুমি কুমুদ? মতির কাছে মুখ দেখাতে আমার লজ্জা করছে। জানি না তুমি বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি বই কি, তবে কি জানো, তোমার অনুভব করা আর আমার বোঝার মধ্যে অনেক তফাৎ। কুমুদ একটু থামিল। তাই একটা কথা বলতে সাহস পাচ্ছি। হেসে উড়িয়ে দিতে পারো না? জয়া সোজা হইয়া বসিল। তাই কি হয়? যা নিজের এতকাল বেঁচেছিলাম সব ভেঙে গেল। চোখের পলকে জয়ার যেন ঝিম ধরিয়া গেল। মুতের মতো দেখায় তাকে। অতঃপর সে বলিল, একটা খালি বুঝতে পারছি না, এতদিন এমন তেজের সঙ্গে কি করে নিজেকে ভোলালাম? এমন সর্বাঙ্গ সুন্দর ভুল মানুষের হয়? আমি তো বোকা হাবাও নই কুমুদ। কুমুদ বলিল, কি জানো জয়া, সবাই নিজেকে ভোলায়। খিদে তেষ্টা পেলে তা মেটানো, ঘুম পেলে ঘুমানো, এসব ছাড়া জীবনটা আমাদের বানানো। নিজেকে ভোলানোর জন্য ছাড়া বানানোর কষ্ট কে স্বীকার করে? বেশিরভাগ মানুষের এটা বোঝবারও ক্ষমতা থাকে না। সারা জীবনে ভুলও কখনো ভাঙে না।
বুঝতেই যদি না পারা যায়, ভুল আর তবে কিসের? কেউ কেউ টের পেয়ে যায় তাদের কষ্ট। জীবনকে যারা বোঝে, বিশ্লেষণ করে, বাঁচতে চায়, এই জন্য তারা বড় দুঃখী। বড় যা কিছু আঁকড়ে ধরতে চায়, দেখতে পায় তাই ভুয়ো। এই জন্য এই ধরনের লোকের মনে জীবন থেকে বড় কিছু প্রত্যাশা থাকা বড় খারাপ। যত বড় প্রত্যাশা থাকে, তত বড় দুঃখ পায়। তুমি জানো আমি চিরদিনই কিরকম খেয়ালি, দায়িত্ব জ্ঞানহীন। আজ এটা ধরি, কাল ওটা ধরি। জীবনটা গুছিয়ে নেবার কোনো চেষ্টা নেই। সংসারের একটুকু কাজে লাগবার জন্যে মাথা ব্যথা নেই। এরকম কেন হলাম কোনোদিন কারোকে বলিনি। অনেক দিন থেকে জানতাম জীবনে বড় কিছু চাইতে গেলেই আমারও তোমার মতো অবস্থা হতো জয়া। অনেক কিছু সংগ্রহ করে দেখলাম সব ভুয়ো। তার চেয়ে যখন যা ইচ্ছা হয় তাই চাই। জোর করে কিছু চাই না, যা জোটে তাই গ্রহণ করি। কোনো প্রত্যাশা রাখি না। বড় লাভ হলে তাও অবহেলার সঙ্গে নেই। মতিকে ভালোবাসি বলেছিলে, কাল যদি ওর সঙ্গে আমার চির বিচ্ছেদ হয়, দুদিনে সামলে উঠব। মতিকে দিয়ে আমি পা টেপাই জয়া। পা টেপাও? বেশ করো। অদ্ভুত, খাপ ছাড়া কিছু না করলে তুমি বাঁচবে কেন? আমি যদি মতি হতাম, অন্য কিছু করতে। অদ্ভুত, খাপ ছাড়া। বাঁচার আনন্দটাই যে খাপ ছাড়া জয়া। খাপ ছাড়া কিছু না করলেই। জয়া বলিল, হ্যাঁ এসব জানি। আর কিছু বক্তৃতা দিও না কুমুদ। ও বেলা বাড়ি দেখে এসে কাল তোমরা চলে যাও। চোখের সামনে তোমরা ভালোবাসবে, আমি সইতে পারবো না। চোখের আড়ালেও পারবে না, সে আলাদা কথা। বলিয়া জয়া যেন হঠাৎ আশ্চর্য হইয়া গেল। কি ভাবলে তুমি? কি ভেবে ও কথা বললে? তুমি নিশ্চয়ই জানো কুমুদ, ওভাবে আমাকে তুমি কোনো দিন টানতে পারোনি। ওরকম আকর্ষণ আমার কাছে তোমার কোনো দিন ছিল না। কুমুদ একটু অপ্রতিভ হইয়া বলিল, তা জানি। সেরকম ইঙ্গিত করিনি জয়া। আমরা এসে তোমার ঘর ভেঙে দিয়ে গেলাম, তাই বলছিলাম চলে গেলেও আমাদের স্মৃতি তোমার অসহ্য ঠেকবে। জয়া ক্ষীণভাবে একটু হাসিয়া বলিল, কি চমৎকার তুমি বলতে পারো কুমুদ। ও মতি, আয় ঘরে আয়, শোন যত পারিস। এসব কথা তুই বুঝবি না। আমরা একেলে ধরা মানুষ, কত হেয়ালেই করি। আবার বাড়ি বদলের হাঙ্গামা। জয়া তাদের এখানে থাকিতে দিবে না? না দিক, ভালোই। নতুন বাড়িতে তারা সুখেই থাকিবে। রাগে মতি মুখ ভার করিয়া থাকে। কিসে কি হইল বেচারি এখনো তা বুঝিতে পারে নাই। কুমুদের ব্যাখ্যা করার পরেও নয়। জয়াকে সে শোনায়, কি অপরাধ করেছিলাম বাবা তোমার কাছে, তুমিই জানো। ভালো করলে না দিদি, তাড়িয়ে দিয়ে ভালো করলে না। মনে রাখবো, বলবো সবাইকে। কি বলবি? তুমি কি রকম ভীষণ মানুষ তাই বলবো। তোমার মনে এক, মুখে আর। কত ভালোবাসাই দেখাতে, গেল কোথায় সেসব? আমিও শক্ত মেয়ে আছি, নামটা যদি মুখে আনি তো মুখে যেন পোকা পড়ে। নাম মুখে না আনলে সবাইকে বলবি কি করে? মতি কাঁদো কাঁদো হইয়া যায়, আর কথা বলে না। বনবিহারী বিকালেই ফিরিয়া আসিল, গভীর বিষণ্ণ বনবিহারী। মতি দেখিল সকালবেলার কাণ্ডে ওদের কথাবার্তা বন্ধ হয় নাই। বনবিহারী খাওয়া দাওয়া করিল, জয়াকে কয়েকটা টাকাও দিল। তবে দুজনের মধ্যে যেন অপরিচয়ের ব্যবধান আসিয়াছে। বড় মনমরা দুজনে। কোথায় বাসা ঠিক করিয়া সন্ধ্যার সময় কুমুদ ফিরিয়া আসিল। মতি বলিল, থিয়েটারে যাবে না আজ? কুমুদ বলিল, না। পরদিন সকালে গাড়ি ডাকিয়া জিনিসপত্র তোলা হইল। জয়া কেবল একবার বলিল যে দুপুরে খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না। বনবিহারী কিছুই বলিল না। জয়ার কাছে বিদায় না লইয়াই মতি গট গট করিয়া গাড়িতে উঠিয়া বসিল। কুমুদের সঙ্গে কথা বলিতে বলিতে জয়া আসিয়া দাঁড়াইল দরজায়। কুমুদ বলিল, আবার একদিন দেখা হবে জয়া। জয়া বলিল, কে জানে হবে কি না। খবর নেব নাকি মাঝে মাঝে? নিও।
একা এসো। মতি মনের গুমরানো আগুন দপ করিয়া জ্বলিয়া উঠিল। একা এসো কেন? জয়া কি ভাবিয়াছে? তার সঙ্গে দেখা করিতে না আসিলে মতির মুখে ভাত রুচিবে না? গাড়ি ছাড়িলে সে কুমুদকে বলিল, কখনো আসতে পারবে না তুমি খবর নিতে, ও আমাদের তাড়িয়ে দিলে। কুমুদ কিছুই বলিল না। মতি আবার বলিল, ও কেমন স্বার্থপর তা প্রথম দিনেই জেনেছি। আমরা আসবার আগে দিব্যি কেমন ভালো ঘরখানা দখল করে বসেছিল। ওসব তুচ্ছ কথা মনে রেখো না মতি, কুমুদ বলিল। একবারের 3 তলায় 2খানা ঘর কুমুদ ভাড়া করিয়াছিল। আলাদা একটি রান্নাঘরও আছে। একখানার বদলে 2খানা ঘর পাওয়া উন্নতির লক্ষণ। মতি খুশি হইল। জয়ার জন্য কদিন এখানে মতির মন কেমন করিল। কতকগুলি বিষয়ে জয়ার উপরে সে নির্ভর করিতে শিখিয়াছিল। তবে জয়ার কথা বেশি ভাবিবার অবসর মতির ছিল না। গাউদিয়ার কথাই সে ভুলিতে বসিয়াছে তার অসীম মোহ ও আনন্দে। পার্থিব বিচার বিবেচনা, মানুষের সঙ্গে ঘাত প্রতিঘাত এইসব হইয়া গিয়াছে অপ্রধান। কুমুদের কাছে ছাড়া আর সব বিষয়ে সকল দাবি দাওয়া হইয়া গিয়াছে তুচ্ছ। এদিকে নতুন বাড়িতে আসিয়া কুমুদ আর থিয়েটার যায় না। শুইয়া বসিয়া বই পড়িয়া সিগারেট টানিয়া দিন কাটায়। মতি একদিন কৈফিয়ত দাবি করিল, থিয়েটারে যাও না যে? কাজ ছেড়ে দিয়েছি মতি। কেন? নাটক চলল না, বললে মাইনে কমিয়ে দেবে, তাই ইস্তফা দিলাম। বেটারা নাটক নেবে না, যা তা। না চলে দোষ দেবে অ্যাক্টরের? থিয়েটারের চেয়ে যাত্রা ঢের ভালো মতি। মতি চোখ বড় বড় করিয়া বলিল, তোমার পাঠ ভালো হয় না বললে ওরা? কথাটা তাই দাঁড়ালো বইকি। নাটক যখন চলল না, নিশ্চয়ই পাঠ বলার দোষ। নাম করা অ্যাক্টর তো নই যে দুটো একটা নাটক না চললেও খাতির করবে। ভালোই হয়েছে মতি, থিয়েটারে থাকতে আমার ইচ্ছে করে না। মতি মুখখানা পাকা গিন্নির মতো করিয়া বলিল, এবার কি করবে? কুমুদ হাসিয়া বলিল, করব, যা হোক কিছু করব, সেজন্য ভাবনা কি। দরকার হলে গয়না দেবে না 2-1টা তোমার? মতি বলিল, নিও। অম্লান বদনে বিনা দ্বিধায় মতি এ কথা বলিল। আমাদের সেই গেও মেয়ে মতি। কুমুদ চাকরি ছাড়িয়াছে শুনিয়া সে বিচলিত হইল না। গয়না দেবার কথায় মুখখানা হইল না ম্লান। কিসে এমন পরিবর্তন আসিল মতির? কুমুদ জাদুকর বটে, খেয়ালি উশৃঙ্খল যাযাবর কুমুদ। মানুষকে বশ করার অদ্ভুত ক্ষমতা আছে তার। জগতের রীতি নীতি নিয়ম কানুন না মানুক, নিজের নিয়মগুলি সে নিষ্ঠার সঙ্গে মানিয়া চলে। তেজস্বিতা কম নয় কুমুদের, দুরন্ত তাহার চিরবৃত্তি। নিজের বাঁচিবার জগৎটি নিজের শক্তিতে গড়িয়া তোলাও সহজ পৌরুষের কথা নয়। কুমুদের কাছে মনোবেদনা ভোলা যায়। সে ভাবে না, কাঁদে না, দুঃখ দুর্দশাকে গ্রাহ্য করে না। হিসাবী সাবধানী মনেরও তার কাছে আরাম জোটে। দিন যায়, আবির্ভাব ঘটে বর্ষার। ঘরের জানালা দিয়া রেলিং দেওয়া সরু বারান্দায় দাঁড়াইয়া শুধু ইটের অরণ্য চোখে পড়ে মতির। তবু তারও মধ্যে সে গাউদিয়ার ছাপ আবিষ্কার করে। দক্ষিণের দোতলা বাড়িটা ডিঙাইয়া কোনো এক বড়লোকের বাগান চোখে পড়ে। সেখানকার পাম গাছগুলি যেন ইঙ্গিতে মতিকে গাউদিয়ার তালবনের কথা জানায়। নিচে গলিতে উড়িয়ার মুড়ি মুড়িকের দোকান দেখিয়া মতির মনে পড়ে গাউদিয়ার বিপিন ময়রার দোকানের কথা। গ্রাম্য বেশে অচেনা লোককে পথ দিয়া যাইতে দেখিয়া গাউদিয়ার চেনা লোকের কথা মনে পড়ে। এখানকার আকাশে যে চিল ভাসিয়া বেড়ায়, তাদেরও গাউদিয়ার আকাশে চিলের মতো দেখায়। আকাশে মেঘ ঘনাইয়া বৃষ্টি নামা ও গাউদিয়ার চির পরিচিত বর্ষার নিখুঁত নকল। একদিন সত্য সত্যই মতির গয়না লইয়া কুমুদ বেচিয়া আসে। কিছুক্ষণের জন্য মতির যে একটু খারাপ লাগে না তা নয়। প্রথমবারে হারের জন্য যেরকম কান্না আসিয়াছিল সেই রকম দুঃখ মতির একেবারেই হয় না। কুমুদ ফিরিয়া আসিতে আসিতে মৃদু অশান্তিটুকুও তাহার মন হইতে মুছিয়া যায়। আবদার করিয়া বলে, গয়না বেচলে আমার,
কি আনলে শুনে আমার জন্যে? কুমুদ বলে, কিছু আনেনি। তা আনবে কেন? আনবে তো নাই। অভিমানে কুমুদের গলা জড়াইয়া ধরে মতি। বুকে মুখ লুকাইয়া ছলনা ভরে মৃদু মৃদু হাসে। বিরাট শহরের কয়েক ফিট ঊর্ধ্বে এই ছোট শহরের ঘরখানার অভিনেতা স্বামীর কণ্ঠলগ্না মতিকে দেখিয়া কেহ চিনিবে না। সে গাউদিয়ার সেই মতি। বিপজ্জনক মানুষ কুমুদ। বাঁধন কাটিয়া কাটিয়া তার এতকাল জীবন কাটিল। দায়িত্ব জ্ঞানহীন নির্মম মানুষ সে। তারই পরে আজ মতির নিশ্চিন্ত নির্ভর দেখিলে চমক লাগে। তখন কুমুদ বলে, তোমার জন্য একটা জিনিস এনেছি মতি, কই দাও। কুমুদ তাহাকে পকেট হইতে সেই হার বাহির করিয়া দেয়। আজ যেই গয়না বেচিয়া গিয়াছিল তাও ফেরত দেয়। নাটক করিয়া করিয়া কি নাটকে কুমুদ করিতে শিখিয়াছে। সহজভাবে সরলভাবে কোনো কাজ করা কুমুদের কুষ্টিতে লেখে না। আহ্লাদে মতির কথা জড়াইয়া যায়। এ তো শুধু গয়না পাওয়া নয়, আরো কত কি কুমুদ এই সঙ্গে তাহাকে দিয়াছে, তাহার অবোধ বালিকা বধূকে। টাকা পেলে কোথায়? বড়লোক বন্ধুর কাছে ধার করলাম। মতি হি হি করিয়া হাসে। ধার না ছাই, ফেরত যা দেবে জানি। কুমুদ হাসিয়া বলে, তার ঢের টাকা আছে, না দেই না দেব ফেরত, তার কিছু এসে যাবে না তাতে। অন্য লোক দিয়া বিনোদিনী অপেরার অধিকারীর কাছে কুমুদ একটা খবর পাঠাইয়াছিল। দুদিনের মধ্যে কুমুদের ঘরে তাহার আবির্ভাব ঘটিল। ঘরে ঢুকিয়াই বলিল, আচ্ছা লোক বটে তুমি, যা হোক কুমুদ, কি বলে অমন করে পালিয়ে গেলে শুনি? একেবারেই পাত্তা নেই তোমার। কুমুদ হাসিয়া বলিল, বসুন ঘোষমশাই বসুন। ভালো আছেন? দলটা চলছে কেমন? খাসা চলছে। তুমি যাবার পর দলের আরো উন্নতি হয়েছে। কুমুদ বলিল, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। বড় রেগেছেন আমার পরে না? এ কথার জবাবে কুমুদকে মধ্যস্থ মানিয়া অধিকারী বলিল, রাগ হয় কি না তুমি ভেবে দেখো। আগামতগুলো টাকা নিয়ে কোথায় যে পালিয়ে গেলে। পালাবো কেন ঘোষমশাই? পালাইনি, কমাসের ছুটি নিয়েছিলাম। বিয়ে টিয়ে করলাম কি না, আজকালের মধ্যেই একবার যাব ভাবছিলাম আপনার কাছে। অধিকারী বিস্মিত হইয়া বলিল, বিয়ে করেছ নাকি? বিয়ে তাহলে তুমি করলে? কথাটা সহজে সে যেন বিশ্বাস করবে না। তারপর গম্ভীর হইয়া বলিল, তাই যদি করলে বাপু, আমার মেয়েটাকে করলে না কেন? আমার মেয়ে কি দোষ করেছিল শুনি? কুমুদ চুপ করিয়া রহিল। অধিকারী খানিকক্ষণ একটু অন্যমনা হইয়া রহিল। অমন মেয়ে পেতে না কুমুদ? দেখেছ তো বাপু তাকে? বলো তো, তুমিই বলো, ওরকম মেয়ে সহজে মেলে? তাকে তোমার তখন মনে ধরল না। পাগল কি বলে সাধে? অনেকক্ষণ বসিয়া অধিকারী অনেক কথা বলিল। একটা বোঝাপড়াও হইয়া গেল কুমুদের সঙ্গে। কুমুদ আবার বিনোদিনী অপেরায় যোগ দিবে। আগাম যে টাকাটা লইয়াছিল সেটি বাতিল হইয়া গেল। বিবাহের যৌতুক বলিয়া ধরিয়া নেওয়া গেল সেটা। কুমুদের সঙ্গে তো আর পারা যাইবে না। অধিকারীর সর্বনাশ না করিয়া সে ছাড়িবে না। দলটা আবার ভালো করে গড়ে নিতে হবে কিন্তু বাবু তোমায়, শুধু পার্ট বললে চলবে না। কুমুদ হাসিয়া বলিল, তাই কি চলে? দল ভালো না হলে আমার পার্টটাও জমবে কেন? মুখ ভরা হাসি লইয়া অধিকারী সেদিন বিদায় হইল। কুমুদ তো আবার যাত্রা করিবে, এদেশে ওদেশে ঘুরিয়া রাজপুত্র প্রবীর সাজিবে। মতির কি হইবে? সে থাকিবে কোথায়, কার কাছে? এ বড় সহজ সমস্যার কথা নয়, কিন্তু মতির কোনো ভাবনা চিন্তা আছে বলিয়া মনে হয় না। আনন্দের যে মাদকতায় সে মশগুল হইয়া আছে, ভাবনা চিন্তার ক্ষমতাও যেন তাহাকে ক্রমেই লোপ পাইয়া আসিয়াছে। কুমুদ শেষে কথা তুলিল, বলিল, আমি এখন যাত্রা করিতে যাব, তুমি কোথায় থাকবে মতি? মতি ঘাড় কাত করিয়া বলিল, তুমি বলো না, গাউদিয়া যাবে? গাউদিয়া? মতি যেন চমক লাগে। গাউদিয়ার কথা মনে হইতেই মুছিয়া ফেলিবার আদেশ যে দিয়েছিল, সে আবার যাচ্ছিয়া সেখানে যাওয়ার কথা বলিতেছে। কুমুদের চোখে মতির চোখ মেলায়। কি খোঁজে মতি কুমুদের চোখে? পলকে কুমুদ খোলস বদলায়। আজ যা বলে কাল তা বাতিল করিয়া দেয়।
তবু কি তার মধ্যে এমন একটা অপরিবর্তনীয়তা থাকা সম্ভব যার মৌলিকতা মতির মনে মেয়েকেও বিহ্বল করিয়া দেবে? গাউদিয়া যেতে বলছো, তাই থাকো গিয়ে কমাস, আমি এদিকটা একটু গুছিয়ে নিই। কি গুছাবে? কুমুদ গম্ভীরভাবে বলে, দলটা গড়ে তুলব, টাকা পয়সা জমাবো, সবই তো গুছাতে বাকি। খুবই সুবিবেচনার কথা, তবু শুনিয়া মতির যেন কষ্ট হয়। এই ধরনের কথা কি মানায় কুমুদের মুখে? 3 মাস আগেও হয়তো কুমুদকে হিসাবে বিবেচক দেখিলে মতে খুশি হইত, আর এখন সেটা চায় না। তেমনি কুমুদ তার ভালো, সে বড় বড় কথা বলে, কাজের বদলে শুইয়া থাকে, ভালোবাসে তবু পা টেপায়। কুমুদ বলে, এসে নিয়ে যাবার জন্য তোমার দাদাকে একখানে চিঠি লিখে দাও মতি। তুমি লেখো না? না, তুমিই লেখো। মতি গম্ভীর মুখে বলে, তুমি তবে ঠিকানা লিখে দিও। হ্যাঁ। মতির এই চিঠির জবাবে পরাণ ও শশী দুজনেই কলিকাতা আসিল। শশীর আগমনটা শুধু মতিকে দেখিবার জন্য নয়, কাজ ছিল। কুমুদকে শশী অনেক কথা বলিবে ভাবিয়াছিল, কিছুই বলা হইল না। মতিকে দেখিয়া সে বাক্যহারা হইয়া গেল। এই মতি কি তার চোখের সামনে বড় হইয়াছিল গাউদিয়ার গ্রাম্য আবহাওয়ায়? এ যেন শশীর অচেনা মেয়ে। অজানা জগতে এতকাল সে বাস করিয়া আজ প্রথম তার সামনে আসিয়া দাঁড়াইয়াছে। ফেল ফেল করিয়া হাবার মতো সে চাহিয়া থাকিত। জলে ধোয়া আলোর মতো কি স্নিগ্ধ জল তার চাউনি এখন! কি ভারী চলন মতির, কি রমণীর তার ভঙ্গিমা! মতির অঙ্গুলি হেলনো আজ যেন মধু, অর্থময়। মনে হয় তার দেহ মন যেন আহরণকার আকর্ষণ ও আহ্বানের জন্য প্রতিটি মুহূর্তে উদ্ধত, উৎকর্ণ হইয়া আছে। কুমুদ একান্তে বলিল, কিরকম দেখছিস শশীমতিকে? ওকে তুই কি করেছিস কুমুদ? কিছুই করিনি, শুধু কথা বলেছি আর চুপ করে থেকেছি। বিন্দুরও পরিবর্তন হইয়াছিল, এও পরিবর্তন। শশী ভাবিত হইয়া বলিল, গাউদিয়ায় পাঠাচ্ছিস, সেখানে থাকতে পারবে কিনা ভাবছি কুমুদ। এ তোর কিরকম ভাবনা শুনি? গাউদিয়ায় বড় হলো, সেখানে গিয়ে থাকতে পারবে না? বিন্দুও গাউদিয়ায় বড় হইয়াছিল, সেখানে গিয়া থাকিতে পারে নাই। কিন্তু শশী আর কিছু বলিল না। সারাদিন সে বিমনা হইয়া রহিল। মতির চোখে যখন বিদ্যুৎ চমকিয়া যায়, কুসুমের চোখের সঙ্গে তখন সে তুলনা করে। এ আলো তাহার চোখে নাই। কুমুদের কাছে আজ আবার নিজেকে শশীর ছোট মনে হইতে থাকে। মতির সুখে আনন্দে উজ্জ্বল মুখচ্ছবি। মতির পুলকমন্থর গতিশ্রী দেখিয়া মাঝখানে কুমুদের সম্বন্ধে যতটুকু অবজ্ঞা মনে আসিয়াছিল, সব যেন আজ মুছিয়া যায়। কুমুদের জীবনের যা মূলমন্ত্র, তার সন্ধান শশী কখনোই পায় নাই। আজ ওই বিষয়ে শশী চিন্তা করে, কি আছে কুমুদের মধ্যে দুর্বোধ্য গোপন সম্পদ, জীবনকে আগাগোড়া ফাঁকি দেওয়া সত্ত্বেও যাহা জীবনকে তাহার ঐশ্বর্যে ভরিয়া রাখিয়াছে। এতকাল খবর না দেওয়ার জন্য পরাণ ও শশীর কাছে মতি প্রথমটা একটু সংকোচ বোধ করিয়াছিল। ও বিষয়ে কেহ অনুযোগ না দেওয়ায় অল্পক্ষণের মধ্যেই সে কথাটা ভুলিয়া যায়। পরাণ খুব রোগা হইয়া গিয়াছে। তাহার বিষণ্ণ শুষ্ক মুখ দেখিয়া বড় মমতা হইতে লাগিল। বারবার সে জিজ্ঞাসা করিল, কি অসুখ হইয়াছে পরাণের? তারপর খুটিয়া খুটিয়া গ্রামের কথা, মুখ্যদা ও কুসুমের কথাও জানিয়া লইল। একটু সলজ্জ মতে, একটু সাহসী, একজনের বউ হিসাবে দাদা ও শশীর কাছে ধরিতে গেলে এই তার প্রথম দাঁড়ানো। নিজের বাড়িতে নিজের সংসারে বাপের বাড়ির সংবাদ জানিতে একটু গৃহিণীর মতো ভাব দেখানোর অধিকারও তার ন্যায্য। ভাদ্র মাসের গরম, পাখা লইয়া মতি ওদের বাতাস করিল। তৃষ্ণায় যোগাইল শীতল জল। মতির আজকাল কত নিখুঁত, কত কোমল তাহার সামান্য সেবা। অনেক যত্ন করিয়া মতি আজ রান্না করিল। খাইতে বসিয়া শশী প্রশংসা করিল রান্নার। পরাণ কিন্তু এরকম কিছু খাইল না। মতি অনুযোগ দিলে বলিল, গলায় একটা ঘা হয়েছে মতি, ঝোল তরকারি খেতে কষ্ট হয়। গলায় ঘা হয়েছে কেন? মতির বেকল প্রশ্নে অবাক হইয়া শশী হাসিতে ভুলিয়া গেল।
মনে যার ভাব সমুদ্র উথলিত থাকে, কারো গলায় ঘা হয়েছে শুনিলে সেই শুধু এমন ব্যাকুল হয়। পরাণ তো বোঝে না। সে একটু হাসিয়া বলিল, গলায় ঘা হয় কেন আমি তা জানি। ছোটবাবু ডাক্তার মানুষ, ওকে শুধু। মতি আরো বেকুল হইয়া বলিল, কি দিয়ে তুমি ভাত খাবে? আগে কেন বললে না? তরকারিতে ঝাল কম দিতাম। ঝাল কম দিলেও তরকারি খেতে পারি না মতি। তবে দুধ খাও, মিষ্টি আনাই। এবার পরাণের চোখে জল আসিল। সে চাষা ভুষা মানুষ, জীবনে কারো কাছে সে এমন মোলায়েম আদর পায় নাই। পরাণে মতির মনকে গাউদিয়ার দিকে টানিতেছিল বেশি করিয়া। গলায় ঘা হওয়ার কিছু সে খাইতে পারে না। না খাইয়া দাদার এত বড় প্রকাণ্ড শরীরটা শুকাইয়া গিয়াছে। গাউদিয়া গিয়া এবার দাদার খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করিবে। নিজের সুখ সুবিধার সম্বন্ধে এমন উদাসীন পরাণ। কত কাজ, কত সেবা যে সে শিখিয়াছে, কিরকম চালাক চতুর হইয়া উঠিয়াছে, সকলকে তাহা দেখাইবার লোকটাও মতির মনে জাগিয়া উঠিতেছিল। সকলে অবাক হইয়া যাইবে। না জানি কি বলিবে কুসুম। গায়ের মেয়েরা আসিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিবে, এতকাল কোথায় ছিল, কি বৃত্তান্ত। দুদিন পরে কুমুদকে যাইতে হইবে। অনেক দূরে বিনোদিনী অপেরার আহ্বান আসিয়াছে। কি পার্ট করিবে কুমুদ? সেই রাজপুত্র প্রবীরের আহা। মতি আর প্রবীর বেশি কুমুদকে দেখিতে পাইবে না, শুনিতে পাইবে না তার রোমাঞ্চকর বক্তৃতা। ভাবিয়া মুখ ম্লান করা ছাড়া আর কি করা যায়? মতি যে মেয়ে মানুষ, বউ যে মতি। আহা, মানুষ যদি ইচ্ছা মতো নিজের অদল বদল করিতে পারিত, দরকার মতো মেয়েরা হইতে পারিত পুরুষ, পুরুষেরা হইতে পারিত মেয়ে। কুমুদ বলে, হচ্ছে মতি, আজকাল তা হচ্ছে। কুমুদকে সবলে আঁকড়াইয়া মতি বলে, যা। কুমুদ হাসে, বলে, কেন? তুমি নিজের চোখেই তো দেখে এসেছ। জয়া ছিল পুরুষ, বনবিহারী ছিল মেয়ে, নয়? মতি হাসে না। জয়া দিদিকে দেখতে যাবে না একবার? যাব যাব, ব্যস্ত কি? বলিয়া হাই তুলে কুমুদ। আগামী বিরহের ছায়া ও গাউদিয়ায় ফিরিবার আগাম আনন্দের আলো দুদিন ধরিয়া মতির মুখখানাতে খেলিয়া বেড়াইল। তারপর আসিল কুমুদের যাওয়ার দিন। বিকালে গাড়ি। কুমুদের যাওয়ার সময় আগাইয়া আসিলে মতি ভয়ানক উতলা হইয়া উঠিল। এত কষ্ট হইতে লাগিল যে মতি নিজেই সেই জন্য আশ্চর্য হইয়া গেল। গা ছাড়িয়া আসিবার সময়ও তাহার মন কাঁদিতেছিল। সে কষ্ট তো এরকম নয়। কষ্টই বা কেন? কি সে হারাইতে বসিয়াছে চিরদিনের জন্যে? হয়তো 15 দিন, হয়তো 1 মাস কুমুদকে সে দেখিতে পাইবে না। তাতে কাতর হওয়ার কি আছে? মন তবু বোঝে না মতির। শশী ও কুমুদ গল্প করে। করুণ চোখে কুমুদের দিকে চাহিয়া মতির বুকের ভিতর তোলপাড় করিতে থাকে। শশী একসময় বলিল, চল মতি, আমরা স্টেশনে গিয়ে কুমুদকে গাড়িতে তুলে দিই, যাবি? হ্যাঁ না, মতি কিছু বলিল না। যাওয়ার আগে কাপড় পরিয়া জুতা পায়ে দিয়া প্রস্তুত হইয়া রহিল। শশী বারবার বিস্মিত চোখে তাহার বিষণ্ণ মুখ, ছলছল চোখের দিকে চাহিতেছিল। এক অপূর্ব ভাবাবেগ সেও উতলা হইয়া উঠিতেছিল। সংসারে হয়তো এমন অনেক আছে, মতির মতো এমন করিয়া ভালো হয়তো অনেকেই বাসে, কিন্তু মতি ইহা শিখিল কোথায়? অনুভূতির এমন গভীরতা তাহার আসিল কোথা হইতে? এ যে ভাবপ্রবণতা নয়, কাঁচা মনের অস্থায়ী আবেগ নয়। বালিকা মতির বিরহ কাতরতায় এক অপূর্ব ধৈর্যের সমাবেশ দেখিয়া শশীতা বুঝিতে পারিয়াছিল। স্টেশনে যখন তাহারা পৌঁছিল তখনও আকাশ ভরা রোদ। গাড়ি ছাড়িতে বিলম্ব ছিল, গাড়িতে ভিড় ছিল না। খানিকক্ষণ কামরার মধ্যে বসিয়া কুমুদের সঙ্গে কথা বলিয়া পরাণকে ডাকিয়া শশী নামিয়া গেল। বলিল, তোরা বস, আমরা একা ঘুরে আসছি। ওরা চলিয়া গেলে পাংশু মুখে কুমুদকে মতি বলিল, তুমি যেও না।
থাকতে পারবো না, মরে যাব। কুমুদ বলিল, স্টেশনে বিদায় দিতে এলে ওরকম মনে হয় মতি? কাল থেকে এমনই হচ্ছে। কাল থেকে হচ্ছে? কাল তো কিছু বলনি। আর হচ্ছে যদি হোক না, এ তো মজা কম নয়। মজা? সমস্ত পৃথিবী যে তার চোখে অন্ধকার হইয়া আসিতেছিল। কুমুদ কি তা বুঝিতে পারিতেছে না? সে সব বোঝে। কুমুদের নিষ্ঠুরতাকে ভালোবাসিতে শিখিয়াছিল, তবু আজ সে আহত হইল। পাশের লাইনে একটা যাত্রী বোঝাই গাড়ি ছাড়িয়া গেল। মতির মন তাহার চাকার তলে পিষিয়া যাইতেছে। আর সময় নাই, আর উপায় নাই, আর ফেরানো যায় না কুমুদকে। এই গাড়ি ছাড়িয়া যাওয়ার পর বুকটা ফাটিয়া যাইবে, তবু সে তো রদ করিতে পারিতেছে না। কেমন করিয়া কুমুদ কি সে তার বিকলতা বুঝাইবে এখন? যাওয়ার জন্য গাড়িতে উঠিয়া কি কেউ ফেরে? কুমুদের দুটি পা ধরিয়া সে যে কাঁদিয়া উঠিবে সে উপায়ও নাই। গাড়ির লোকগুলি বোধহয় হাঁ করিয়া তার দিকেই চাহিয়া আছে। কুমুদ এই কথা ও কথা বলে, চিরদিনের মতো ধীর স্থির অবিচল কুমুদ। মতির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে চায়, তবু প্রাণপণে সে কথার জবাব দেয়। মিনিটগুলি একে একে পার হইয়া যাইতে থাকে। গাড়ি ছাড়িবার অল্প আগে ফিরিয়া আসে শশী ও পরাণ। কি কুক্ষণেই ওদের মতি কলিকাতা আসিতে লিখিয়াছিল। তারপর শশী বলে, চল মতি, আমরা নামি এবার। মতি বলে, আপনারা নামুন, আমি একটা কথা কয়ে নিয়ে নামছি। মতির এই স্বাভাবিক নির্লজ্জতায় শশী ও পরাণ স্তম্ভিত হইয়া যায়। শশী যেন একটু রাগ করিয়া এই গাড়ি হইতে নামে। প্রেম আসিয়াছে বলিয়া এত কি বাড়াবাড়ি অতটুকু মেয়ের? কুমুদ মৃদুস্বরে হাসিয়া বলে, পাকা গিন্নির মতো করলে যে মতি, কি কথা বলবে? বলছি, দাঁড়াও, আসছি বলিয়া কুমুদকে পর্যন্ত স্তম্ভিত করিয়া দিয়া মতি ল্যাবরেটরিতে ঢুকিয়া গেল। গাড়ি ছাড়ার ঘণ্টা পড়িল। গার্ড নিশান দেখাইল। প্ল্যাটফর্মে শশী ও পরাণ অস্থির হইয়া উঠিল, তবু মতি বাহির হইল না। গাড়ি ছাড়িলে গাড়ির সঙ্গে চলিতে চলিতে শশী বলিল, আমরা কেউ উঠব নাকি কুমুদ? পরের স্টপেজে ওকে নামিয়ে নেব? কুমুদ বারণ করিয়া বলিল, না না, দরকার নেই, আমি ব্যবস্থা করব শশী। গাড়ি প্ল্যাটফর্ম পার হইয়া গেলে মতি বাহির হইয়া আসিল। বলল, এ কি হলো? আমি যে নামতে পারলাম না। কই আর পারলে, কি হবে তবে? কুমুদ হাসিয়া বলিল, কিছু হবে না মতি, বসো। এরকম ছলনা করলে কেন? বললেই হতো সঙ্গে যাবে। মতি বসিয়া বলিল, ওরা ছিল যে, গোলমাল করত। গাড়ির সমস্ত লোক সকৌতূহলে তাহাদের দিকে চাহিয়াছিল। কারো তো খেয়াল ছিল না। গাড়ির গতি বাড়িতে বাড়িতে মতি মুখের বিবর্ণতা ঘুচিয়া যাইতেছিল। বার কয়েক সে জোরে জোরে নিঃশ্বাস গ্রহণ করিল। কুমুদ বলিল, সঙ্গে তো চললে, কোথায় থাকবে, কি করবে, সেসব ভেবে দেখেছ? কুমুদের মতো বেপরোয়া ভাবে মতি বলিল, ওর আর ভাবব কি? গৃহবিমুখ যাযাবর স্বামীর সঙ্গে মতিও আজ এলোমেলো পথের জীবনকে বরণ করিল। আমাদের গেও মেয়ে মতি হয়তো একদিন ওদের প্রেম নীরের আশ্রয় খুঁজিবে, হয়তো একদিন ওদের শিশুর প্রয়োজনে নীর না বাঁধিয়া ওদের চলিবে না। জীবনযাপনের প্রচলিত নিয়মকানুন ওদের পক্ষেও অপরিহার্য হইয়া উঠিবে। আজ সে কথা কিছুই বলা যায় না। পুতুল নাচের ইতিকথায় সে কাহিনী প্রক্ষিপ্ত। ওদের কথা এখানেই শেষ হইল। যদি বলিতে হয়, ভিন্ন বই লিখিয়া বলিব।